কি করিস তুই এখন সেলিব্রিটি, আর লোকে শুনলে কি ভাববে? হ্যাঁ, ইন্ডিয়ান টিমের বেস্ট প্লেয়ার যে কিনা কালকে দেশ জেতালো, হ্যাঁ, তাদেরকে দিয়ে আমি কি করাচ্ছি না পরোটা বেলাচ্ছি। আর আমি যা হয় সেটা বসে বসে নাকি খাবো। আচ্ছা তোমরা সকাল সকাল কি শুরু করলে বলো তো? দেখো আমি ইন্ডিয়া টিমের প্লেয়ার তো পরে, আগে তুমি বাড়ির বউ। আর তাছাড়া আমার যেমন খেলতে ভালো লাগে, আমার তো বাড়ির কাজও করতে ভালো লাগে, তাই আমি দুটোই করবো। আমার খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি দাও না, ক্লাস আছে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খিদে। ননি তুই বস, আমি দিচ্ছি। এই 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 তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, অন্য সময় তোমাকে একদম মানে ডেকে ডেকে তোলা যায় না, আজকে একদম এভাবে রেডি, কি ব্যাপার তোর? কিছু হয়েছে? উমা আজই তো আমার দিন, তুমি জানো না অন্যদিন আমার স্কুলের বন্ধুরা আমাকে ক্রিকেটে প্রত্যেকবার জ্ঞান দেয়, আর আমি আজ গিয়ে বলবো কিরে আমার ছোট বৌদির খেলা দেখেছিস? আর আর আমি তো বলবো যে আমি প্লেয়ার। একদম, তুমি আমার মনের কথা জানছো, আমি ইন্ডিয়ান টিমের বেস্ট প্লেয়ারের সাথে থাকি। আচ্ছা আচ্ছা হয়েছে, একদম চটপট করতে না। আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও। উমা জানিস তো এটাই তোর দোষ, এসেই সব একা শুরু করে দিবি। আরে তোর এখন এত কাজ, এত ব্যস্ততা, তার মধ্যে রান্নাঘরে ঢুকে তুই বসে আছিস, কি যে করিস না। কিসের ব্যস্ততা গো আমার? অভি, ব্রেকফাস্ট করতে যাবি না? না তুই যা, আমি আসছি। কি হয়েছে, কি ভাবছিস? সেরকম কিছু না। আমি জানি তুই কি ভাবছিস, তুই উমাকে নিয়ে চিন্তা করছিস, তাই তো? দাদা ভাই সেটাই তো স্বাভাবিক, তাই না? অভি আমি জানি সেটাই স্বাভাবিক, তোর চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখ উমা সঞ্জয় আঙ্কেলকে কতদিনই বা চিনত, বেশি দিন তো না, কিন্তু তুই আর আমি তো জানি ওই লোকটা কতটা সাংঘাতিক, কতটা ডেঞ্জারাস। আর ওনারই তো মেয়ে আলিয়া, ওনার মেয়ে ওনার মতনই হবে, এটাই ন্যাচারাল। তবে জানিস অভি, আমার যেটা মনে হচ্ছে, মানে যেটা মন বলছে, উমাকে কিন্তু আলিয়া মাঠে অত ইজিলি খেলতে দেবে না। দাদা ভাই আমার এটা মনে হয় না, উমার যা পারফরমেন্স, উমাকে মাঠে নামা থেকে কেউ আটকাতে পারবে না। মাঠে নামা থেকে আটকাতে পারবে না সেটা ঠিকই, কিন্তু মাঠের বাইরে, মাঠের বাইরে তো অন্যভাবে আটকাতেই পারে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। কি হলো অভি, এরকম রেস্টলেস লাগছে কেন? তোকে শরীর খারাপ লাগছে নাকি? ঠিক আছে ঠিক আছে। দেখ অভি, হ্যাঁ এরকম করলে চলবে না, তোকে শক্ত থাকতে হবে, তোর এখন অনেক দায়িত্ব। আমি বুঝতে পারছি উমার এখন অনেক বিপদ, কিন্তু সবকিছু তোকেই করতে হবে। উমার প্রোটেকশন বাড়াতে হবে, ওর চারিদিকে সিকিউরিটি ব্যবস্থা করতে হবে, যাতে আলিয়ার বাবা ওর কোনো ক্ষতি না করতে পারে। তুই যদি এরকম রেস্টলেস হয়ে পড়িস তাহলে কি করে চলবে? একদম ঠিক বলেছিস দাদা ভাই, তুই একদম ঠিক বলেছিস। উমাকে আগলে রাখার দায়িত্ব আমার, একদমই। আর এই দায়িত্ব আমি পালন করব, আমি পালন করব। ওদিকে তো সঞ্জয় বোস জেলে, বাবাও কোনো কিছু করার মতন অবস্থাতে নেই। ব্যবসাটা তো পুরো আমার হাতেই রয়েছে এখন। তুই আর এসবের মধ্যে নাক গলাতে আসিস না, তুই এসব নিয়েই ব্যস্ত থাক, উমার খেয়াল রাখ। দাদা ভাই তুমি এখানে? আরে উমা, এই বাবা, আমি আগে জানলে তোমার চাটাও নিয়ে আসতাম। না না না, আমি তো জাস্ট ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিলাম ওকে, আমি নিচে গিয়ে চা খেয়ে নেবো, তোমরা কথা বলো। আচ্ছা। অভিমন্যুবাবু, কি হয়েছে আপনার? না কিছু না। উমা একটু এদিকে আসো, এদিকে আসো না। হ্যাঁ আপনার চা। চাটা রাখো। এখানে দাঁড়িয়ে তুমি আর অভি দুজনের পিঠ চাপড়াচ্ছ আজকে তোমার জন্য, আর তোমার জন্য আমার স্বামী আমার মেয়ে ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে লকাপে ইঁদুর আরশোলার মধ্যে কাটাচ্ছে, তাই তো? আন্টি প্লিজ, সঞ্জয় আঙ্কেল আর আলিয়া
উমার এই পরিবারের লোকজনের সাথে যা করেছে তার জন্য ওরা এই শাস্তি ডিজার্ভ করে। আপনি উমাকে কেন দোষ দিচ্ছেন? কে শাস্তি দেবে? ওরা যে এই শাস্তি ডিজার্ভ করে সেটা বলার তুমি কে? আন্টি, আপনি সবার সামনে এই কথাগুলো কেন বলছেন? রিপোর্টাররা রয়েছে, এই কথাগুলো যদি ওঠে তাহলে আপনার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, সবারই তো সম্মান নষ্ট হবে। Just shut up! Just shut up! আশ্রিত, তুমি এবারের আশ্রিতের মতো থাকো। আমাকে একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। আর একটা কথা মনে রেখো, এই আচার্য বাড়ি তোমাকে আশ্রয় দিয়েছে, আমাকে নয়। কাকে কি বলছো তুমি? ও এই বাড়ির ছেলে, আশ্রিত নয়। আমি বুঝতে পারছি তরুলতা, স্বাভাবিক যা যা ঘটেছে তোমার মাথা ঠিক নেই, মন ঠিক নেই, আমি সব বুঝতে পারছি, কিন্তু তা বলে তুমি আমারই বাড়িতে এসে আমাদেরই বাড়ির সবাইকে তুমি এভাবে অপমান করবে, এটা তো ঠিক নয়। শোনো অমৃতা, অনেক কথা শুনেছি তোমাদের। তোমরা তোমাদের পরিবার নিয়ে আর একটা কথাও বলবে না আমার সামনে। আমার খুব ভালো করে জানা হয়ে গেছে তোমাদের পরিবারের লোকেরা শুধু খারাপ নয়, অত্যন্ত নীচ, ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, নোংরা লোক। তোমরা চক্রান্ত করে আমার মেয়ে আর আমার স্বামীর জীবনটা নষ্ট করেছো। তাই নয়, আমার ভালো ছেলে জামাইটাকেও তোমরা ষড়যন্ত্র করে তোমাদের দলেই ভিড়িয়ে নিয়েছো। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? উমার বাবা হলো তোর প্রধান সাক্ষী। হ্যাঁ, আর সেই জন্যই আমার টেনশন হচ্ছে রে। না মানে সঞ্জয় আঙ্কেল আর আলিয়া তো লকআপে হাত গুটিয়ে বসে থাকবে না। ওরা ঠিক ফিগার আউট করার চেষ্টা করবে কারা তোর প্রাইমারি উইটনেস, আর নিশ্চয়ই কোনো ক্ষতি করার চেষ্টা করবে। বাবাকে সাবধানে থাকতে হবে। উমা বাড়িতে একটা কল করে বলো যে সবাই যেন সাবধানে থাকে। আপনাকে যত দেখি ততই অবাক হই। আমার বাবা মাকে নিয়ে আপনি এত চিন্তা করেন? উমা কি ভাবছো? প্লিজ যাও, একটা কল করো প্লিজ। হ্যাঁ আমি কল করছি, কিন্তু আপনি এত অস্থির কেন হচ্ছেন? আমি অস্থির হচ্ছি না, তুমি প্লিজ কল করে সবাইকে একটু জানিয়ে দাও, একটু ইনফর্ম করে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা আমি বলছি, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি বলছি। অভিতা, কি হয়েছে? তুই এত টেনশন করছিস কেন? আমরা সবাই আছি তো নাকি? কি হয়েছে বলতো? তুই ঠিক আছিস? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আমার আবার কি হবে? মুখে তো বলছি ঠিক আছে, কিন্তু আসলে যে আমার মধ্যে কি হচ্ছে সেটা আমিই জানি। এখানে নয়, উমাকে সামলানোর জন্য আমি আছি, কিন্তু ব্যান্ডেলের বাড়িতে তো ওদের আগলাবার কেউ নেই। ওখানে যদি বিপদ আসে তাহলে সামলাবে কে? আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, এক্ষুনি ব্যবস্থা করতে হবে। রুদ্র, আমি একটা কল করে আসছি। আরে আসুন আসুন মিস্টার ঘোষাল, আপনার জন্যই তো আমি আর আমার মেয়ে অপেক্ষা করছিলাম। আসুন। লোকে কি বলে জানেন? আমার কথায় কোর্টরুমে বাঘে গরুতে এক ঘাটে জল খেতে পারে। তবে আপনাদের কেসটা খুব জটিল। এই কেসটা জিততে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ সমস্ত এভিডেন্স তো আপনাদের বিরুদ্ধে। বিরুদ্ধটা আমাদের পক্ষে আনার জন্যই তো আপনাকে এতগুলো টাকা দেওয়া হচ্ছে, না হলে আপনাকে হায়ার করার কারণ কি? কারণ আপনি যে কেসে ফেসেছেন সেখান থেকে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে সে হচ্ছে একমাত্র আমি। তাই আমার সঙ্গে কোঅপারেট করুন, আমাকে ইনসাল্ট করার চেষ্টা করবেন না, তাতে ক্ষতি কিন্তু আপনাদেরই। প্লিজ প্লিজ মিস্টার ঘোষাল, আপনি এইভাবে ব্যাপারটা ভাববেন না। আসলে বুঝতেই তো পারছেন যে একে এই লকআপের মধ্যে তারপরে নানান রকমের অপমান সহ্য করতে হচ্ছে আমাদের, ফলে সব মিলিয়েই আর কি। বুঝতে পারছি, তবে এই রাগটাকে পুষে রাখুন, যে আপনার এই অবস্থা করেছে তাকে দেখানোর জন্য। এনিওয়ে, আপনাদের কেসের ব্যাপারটায় আসি। আপনাদের কেসটা আমি খুব ভালো করে স্টাডি করেছি। আপনাদের কেসের মেন এভিডেন্স হলো সুনন্দ দাস। তাকে যদি কোনোভাবে আপনাদের ফেভারে আনতে পারেন তাহলে আপনারা এই কেসটা থেকে মুক্ত হতে পারেন। এটা তুমি কাকে এনেছো
বলছো ড্যাড? এই উনি বড় উকিল যে আমাদের নামে রিপোর্ট করে আমাদেরকে হাজত পাশ করাচ্ছে, সে আমাদের পক্ষে সাক্ষী দেবে? এটা ভাবাটাই তো বোকামি, এটা অসম্ভব। অসম্ভব কাজ ভাবার সেটাকে সম্ভব করাই আমার কাজ আলিয়া ম্যাডাম। টাকা পয়সা দিয়ে হোক বা জোর করে কাজটা কিন্তু করাতেই হবে। হ্যালো প্রভাত। হ্যাঁ অভি বল। মন দিয়ে আমার কথাটা শোন। উমার বাড়ির লোকজনের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। কেস চলছে, ব্যাপারটা বুঝতেই তো পারছিস। হ্যাঁ বুঝতে পারছি, মানে আলিয়ার বাবা তো সুবিধের লোক নয়, তাই সুনন্দ কাকুর ওপর একটা বিপদের আশঙ্কা রয়েই আছে। আচ্ছা অভি, তুই কেন কিছু করছিস না? মানে তোদের কলকাতার বাড়িতেও তো ওনাদের এনে রাখতে পারিস। না রে, এটা বললে ওরা রাজি হবে না। আর ওদেরকে যদি আমি বলি যে সিকিউরিটি রাখতে, সেটা তো আমাকে মানা করে দেবে। তাই যা করতে হবে চুপচাপ করতে হবে, বুঝতে পারছিস তো? বুঝতে পারছি অভি। শোন, কেউ যেন বুঝতে না পারে, সেভাবেই মা, বাবা, চুমকি, ঠাম্মি সবাইকে চোখে চোখে রাখতে হবে। পারবি তো? ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর আমাদের তো দলে এতজন ছেলে মেয়ে রয়েছে, আমরা একজন দুজন করে ওদের ওপর পাহারা দিয়ে দেবো, তুই চিন্তা করিস না অভি। থ্যাংক ইউ সো মাচ। চল, বলছিলাম যে আজকে থেকেই কাজটা করা শুরু কর, ঠিক আছে? দেরি করা যাবে না। ওকে বাই অভি। আর হ্যাঁ, টেক কেয়ার। সত্যি অভিমন্যুবাবু, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি চিন্তা করব বলে আপনি আলাদা করে আমাকে বুঝতে না দিয়ে আমার বাড়ির সবার সুরক্ষার ব্যবস্থা করছেন। মা দুর্গা, তুমি আমার পরিবারকে রক্ষা করো মা। বড় বৌদি, ও ভুল বোঝেনি, ও ঠিকই বুঝেছে যে উমার অভির প্রশ্নের উত্তর দিতেও পারবে না, তাই উমাকে ইমোশনালি ব্লেম করে ও প্রসঙ্গটাকে ঘোরাতে চাইছে। না পিউ না, আমি একটু মিথ্যে কথা বলছি না। কেন বিশ্বাস করো না বলো তো? কেন? আমি এই বাড়িতে আছি বলেই তোমার যত সমস্যা, তাই তো? ঠিক তাই। বুঝতেই যখন পেরেছো, তখন এখানে থেকে আমার সমস্যা বাড়াচ্ছ কেন? আরে পিউ, তুই চুপ কর না। তুই কিভাবে কথা বলছিস ওর সঙ্গে বল? তুই ভুলে যাচ্ছিস ও এবারে জামাই। তাই না তাই পিউ, ছেলেটা খেতে বসেছে, এখনই কেন তার সঙ্গে এভাবে কথা বলছিস বলতো? যদি তোর কিছু বলার থাকে পরে কথা বল, তাপস খেয়ে নাও। তোমরা কেউ ওর আসল রূপ চেনো না, তাই এখনো ওকে জামাই আদর করছো বড় বৌদি। আমি কিন্তু এই মানুষটাকে খুব ভালো করেছি। ওর সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমার টাকাতেও না জাস্ট ঘেন্না করে, ঘেন্না। ঠিক আছে, তাহলে আমি খাবোই না। ছিল তোর বলতো? ছোট পিসিমণি, তুমি ছোট পিসিমণিকে এইভাবে অপমান কেন করলে? আমারই এখন এই কথাগুলো বলা ঠিক হয়নি। অপমান? ও তোর জন্য অপমানিত হয়েছে ভেবেছিস? ওকে এখনো চিনিস না উমা। ওর মধ্যে না মান, সম্মান, বিবেক এসব কিচ্ছু নেই, শুধু স্বার্থ বুঝি, স্বার্থ। তাই এসবের জন্য তুই নিজেকে দায়ী মনে করিস না। বরং আমি বলবো যে অভি, তোদের আরো চেপে ধরা উচিত ছিল তাপসকে, তাহলে হয়তো অনেক সত্যি জানতে পারতিস। আর অনি, আমাকে না জিজ্ঞেস করে ওকে কাজে নিয়েছিস, ঠিক আছে, ওকে কিন্তু চোখে চোখে রাখবি। ডিবিসি, তুমি এগুলো নিয়ে হঠাৎ করে চিন্তা করছো কেন? ও নিজের স্বার্থ ছাড়া না কিচ্ছু বোঝে না। ও তোর কোম্পানিতেই কাজ করবে, তোদের এখানেই মাইনে নেবে, কিন্তু কার হয়ে কাজ করবে সেটা তুই জানতেও পারবি। তাই বলছি সাবধান। ওই মানুষটাকে আর কেউ চিনুক না চিনুক, আমি খুব ভালো করেছি। এ বাড়ির খেয়ে পড়ে ও সঞ্জয় ঘোষের সঙ্গে হাত মেলাতে দুবারও ভাববে না। সর্বনাশ! এবার যদি ওরা জানতে পেরে যায় যে পিসামশাইকে আমি পাঠিয়েছিলাম উমার উপর নজর রাখতে, তাহলে তো আমিও সন্দেহ তালিকায় চলে এলাম। না না, আমাকে যে করে হোক আটকাতেই হবে। ছোট পিসানকে যদি ওরা জেরা করে তাহলে প্রবলেম হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমারও খটকা লাগছে। সত্যিই তো, আলিয়া আর সঞ্জয় আঙ্কেল বিদেশে পালিয়ে যাবে, এই কথাটা ছোট পিসান জানলো কি করে?
মেয়েটার আধিক্যতা দেখলে মাথা গরম হয়ে যায় জাস্ট। সবকিছু তো পাকাম। ও নাকি আমায় কাগজগুলো তুলে দেবে। এই কাগজটা আমার তুরুপের দাস, আমার কপাল বদলে দিতে পারে। যদি একবার এই কাগজটা বাবা মা দেখে ফেলতো মুশকিল হয়ে যেত। সবকিছু তো পাকাবো। তুমি এই সময় এখানে কি কিছু বলবে নাকি? তাড়াতাড়ি বলো, আমার সময় নেই, অফিসের জন্য রেডি হতে হবে। সে তো জানি, আসলে হাতে একটু টাকার টান পড়েছে, যদি উপরে কিছু। লজ্জা করে না তোমার? হ্যাঁ, এতটা নির্লজ্জ তুমি? উপরি চাই তোমার, উপরি। মানেটা খুব সিম্পল। আমাদের বাড়িতে আছো, খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, আবার টাকা চাই। মানে কুটি বেশি ঠিক বলে, তুমি একটা অকম্য ঢেকি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আলবাত পারি। আচ্ছা, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, করতে পেরেছো? তোমাকে বলেছিলাম উমার বাড়ির উপর নজর রাখো, সব কথা আমাকে জানাও। পেরেছো? পারোনি। তুমি ফেল করেছো। যদি পারতে তাহলে অভি, রুদ্র আর উমার বাবা কি প্ল্যান করছে সেটা আমি জানতাম, আমার কানে আসতো। তুমি কিচ্ছু পারোনি। আমার টাকা চাইছে, উপরি চাই নাকি ওনার? তোমাকে যে কাজে রেখেছি না, তোমার ভাগ্য ভালো। মুখ সামলে কথা বলো অনেক, খুলে যাও না। এই গলা নামাও, গলা নামিয়ে কথা বলো। কে তুমি? কে তুমি? কিন্তু ভুলে যেও না, এই বাড়িতে তোমার জমি এমনিতেই নড়বড়ে, আর কুট্টি বেশি চাইও না তুমি এখানে থাকো। তারপর আমি যদি বলে দিই তুমি আমাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করেছো, আর তারপর এটাও যদি বলি যে তুমি আমার বাড়ির উপর নজর রেখেছিলে, ওখানকার কিছু কথা তুমি একজনকে টাকার বিনিময়ে পাচার করেছো, তোমার অবস্থাটা কি হবে বুঝতে পারছো তো? তাই বেশি বাড়াবাড়ি করো না। গেট লস্ট। আমাকে অপমান করে তুমি ঠিক করলে না অনি, এই অপমানের শোধ আমি ঠিক তুলবই তুলব। দরকার হলে আমি সঞ্জয় বোসের সঙ্গে আবার হাত মেলাবো, কিন্তু তোমাকে আমি টাইট দিয়ে ছাড়বই। আচ্ছা ওমা, আমি একটা কথা বুঝতে পারছি না, বাড়িতে এতগুলো গাড়ি আছে, তাও আমরা মন্দিরে হেঁটে হেঁটে যাচ্ছি কেন? সামনেই তো মন্দির, দুজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাব। কেন বলুন তো, আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, আমার হাঁটতে কষ্ট হচ্ছে না, আমি তোমার জন্য বলছিলাম। আসলে ব্যাপারটা হলো যে, এই দাঁড়াও, কি হলো? তুমি খালি পায়ে কেন? তুমি কি জুতো পরে আসতে ভুলে গেছো? না আমি আরে না মানে, আরে কেউ জুতো পরে আসতে ভুলে যায় মা, এটা কি করে? আপনি আমার কথাটা শুনুন। তুমি আমার কথা শোনো, এইভাবে যদি যাও তাহলে পায়ে কিছু ফুটে যেতে পারে, তখন কি হবে বুঝতে পারছো তুমি? আমি জুতো পরে আসতে ভুলে যাইনি, আমি নিজে। আরে নিজে কি করে যাবে বলো তো? তুমি নিজে যেতে না, মানে এখন বাড়িতেও যাওয়া যাবে না, কি করা যায়? আরে দাঁড়াও, আমি একটু ভাবতে দাও, এখন কি করা যায় আমি বুঝতে পারছি। আরে তুমি আমার কথাটা শোনো, এভাবে গেলে না, কিছু একটা এখনই করতে হবে। কি করি হবে না, আপনি শুনুন আমার কথাটা। আমি বুঝে গেছি। আপনি নামান, রাস্তায় লোকজন আছে, নামান আমাকে। বাবু নামান আমাকে। না বাবু না, কি মুশকিল, আমাকে নামান। না আরে আমাকে নামান, আমি বলছি। আমি তো রেগে যাচ্ছি, নামান আমাকে। আরে বাবা, আমি মায়ের কাছে মানত করেছি যে খালি পায়ে হেঁটে মন্দিরে পুজো দিতে যাবো, আপনি আমাকে নামান। অভিপন্ন বাবু কি করছেন? নামান। আপনার ফোন বাজছে, ফোনটা ধরুন আর আমাকে নামান। ফোন বাজছে, ফোনটা ধরুন। যাচ্ছে তাই লোক একটা। বাবা কল করছে, ধরুন, লাউড স্পিকারে দিন। হ্যাঁ বাবা। হ্যালো অভিব, বলছি তুমি আর উমা কি বাড়িতেই আছো তো? না বাবা, বাড়িতে নেই, আমি আর উমা ওই চপলা মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এই নিন, আপনার মেয়ের সাথে কথা বলুন। হ্যালো বাবা। হ্যাঁ শোন মা, আমি একটা বিশেষ জরুরি কাজে তোদের কাছে এসেছি, একটা বিশেষ কথা বলার আছে, তাই আমি কলকাতাতে এসেছি। শোন, এই কথা কোনো ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কি ব্যাপারে বাবা? কেসের ব্যাপারে কিছু? হ্যাঁ, ওই ব্যাপারেই তোদের সঙ্গে একটু সামনাসামনি কথা বলা দরকার। বাবা আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে চলে যান,
আমাদের বাড়িতে চলে যান, আমরা as soon as possible ফিরছি, ঠিক আছে? শোনো অভি, আমার অত সময় নেই, আমার কাজটা তাড়াতাড়ি সারতে হবে। তোমরা ওই চপলা দেবীর মন্দিরে আছো তো? হ্যাঁ, আমি ওখানেই আসছি, ওখানেই কথা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রাখলাম। আরে উমা, তুই ঠিক আছিস তো মা? তোর কোথাও লাগেনি তো? হ্যাঁ না বাবা, আমি ঠিক আছে, আমার লাগেনি কোথাও। কিন্তু বাবা, আমাকে কেউ কেন মারতে চাইবে? বাবা বাবা বলছি, এটা আলিয়াদের কাজ নয় তো? কিন্তু আমার কিছু হলে তো প্রথম সন্দেহটা ওদের দিকেই যাবে। আচ্ছা তুমি কি গো, বাচ্চাগুলো কাজে বেরোচ্ছে, তুমি পিছু ডাকলে? তাতে কি হয়েছে মা? বাবারা মেয়েদের পিছু ডাকলে কি মেয়েদের কোনো ক্ষতি হয়? কিন্তু বাবা, তোমার তো শরীর ভালো না, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠেলে কেন? আমি ভেবেছিলাম তোমার ঘরে যাব, কিন্তু তুমি ঘুমাচ্ছ ভেবে আর ডাকিনি। ভালোই হয়েছে, এসেই যখন গেছো। আমাকে আশীর্বাদ করো বাবা, আজকে যেন আমি সুবিচার পাই। আলবাত পাবে মা, আলবাত পাবে। তোমার বাবা সারা জীবন স্যাক্রিফাইস করেছে, তাও অন্যায়ের হাত ধরেনি। অবশ্য আমি অনেক অনৈতিক কাজ করেছি, তার পিছনে যে কোনো কারণ থাকতে পারে, কিন্তু করেছি তো। বাবা, তুমি আজকে সব কেন বলছো? আজকে জানি না কেন মনে হচ্ছে তোমার সবটা জানা দরকার। এটা ঠিক যে আমি অন্যায় পথে হেঁটেছি, কিন্তু তার পেছনে না আমার একটাই মোটিভ ছিল, শুধুমাত্র আমার পরিবারের কথা ভেবে, আমার ব্যবসার কথা ভেবে। আমি সঞ্জয় বোসের মতন একজন কারাপ্টেড পলিটিশিয়ানের হাত ধরেছিলাম। আজ যদি আমি তার জন্য কোনো সাজা পাই না, আমার কোনো দুঃখ নেই। মাথা পেতে আমি সেটাকে মেনে নেব। আমি তোমায় কথা দিচ্ছি। না বাবা, আমি সেটা হতে দেব না। এরকম কোনো পরিস্থিতি আমি আসতে দেব না। ভরসা রাখো আমার উপর। এই পরিবারের কারোর গায়ে আমি আঁচ লাগতে দেব না। এখন নিশ্চয়ই খুব আনন্দে দিন কাটাচ্ছ, তাই না উমা? ভাবছো যে আলিয়া বোসকে তুমি হারিয়ে দিয়ে নিচে জিতে গেছো, তাই তো? না, তোমার মতো আমি নিজের শত্রুকে বোকা ভাবার বোকামিটা করি না আলিয়া। তাছাড়া আমি তো একজন ক্রিকেটার, আমি জানি খেলাটা কতটা অনিশ্চিত। তাই শেষ বলটা না খেলা পর্যন্ত জিতে গেছি এটা ভাবি না। অভি, শোন, তোর সঙ্গে আমার একটু কথা আছে। গুড, ভেরি গুড। এই কথাগুলোই মাথায় রেখো, কেমন? কারণ খেলা কখন যে কে ঘুরিয়ে দেবে সেটা কেউ জানে না। ও বাই দ্য ওয়ে, আঙ্কেল মানে তোমার বাবা এসেছেন তো সাক্ষী দিতে? আসবেন তো? দেখো
বাবা আসছে কি আসছে না সেটা সেটা ও জানতে চাইলো কেন? কি হলো উমা, তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? কি হয়েছে? বাবাকে একবার ফোন করুন তো, বাবা কোথায় আছে একবার দেখুন না। রুদ্র তো আছে, মানে স্টেশনে আছে, বাবাকে আনতে গেছে। দেখুন বাবা কত দূরে আছে। ফোনটা করে দেখ না বাবা। সেসব ঠিক আছে, কিন্তু আমি একটা বুঝতে পারছি না, এত টেনশন নিচ্ছিস কেন তোরা? না না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। রুদ্র ওখানে আছে, প্লিজ প্লিজ কাম ডাউন, ইউ টু স্টে স্ট্রং। আপনি জানেন না এক্ষুনি কি হলো? কি হয়েছে? আলিয়া আমাকে জিজ্ঞাসা করে গেল বাবা এসেছে কিনা, আর ও আমাকে এটাও বলে গেল বাবা আসবে কিনা দেখো। আমি নিশ্চিত ওর এই কথার পিছনে অন্য কোনো ইঙ্গিত আছে। আমার খুব চিন্তা হচ্ছে। আপনি একবার ফোন করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কল করছি দিদি ভাই। কি হলো অভি? নট রিচেবল। সে কি? তুমিও তো ফোন করে পেলে না তাই না? ও ফোন করে পাইনি। ফোনে পেলাম না। আমার না সত্যি খুব চিন্তা হচ্ছে, ফোনে কোনো পাওয়া যাচ্ছে না। আপনি একবার রুদ্রকে ফোন করে দেখুন। রুদ্র তো আছে। হ্যাঁ, আমি রুদ্রকে কল করছি। তবে আপনার প্রধান অভিযোগ যে এরা আপনার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করেছে, এটা কি সত্যি? হ্যাঁ। মিথ্যে কারসাজি করে আপনাকে নকল সুনন্দ ভেবে আপনাকেই সুনন্দ সাজিয়ে এরা পাঠিয়েছে, এটাও সত্যি? আগে হ্যাঁ। এই বিষয়ে আপনি বিশদে আদালতকে জানাতে পারবেন? হ্যাঁ বলছি, এদের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা অভিযোগই সত্যি। এই সঞ্জয় বোস আমার যমজ ভাই আনন্দকে খুন করেছে। অবজেকশন ইওর অনার, অবজেকশন। কোন রকম তথ্য প্রমাণ ছাড়া উনি আমার মক্কেলকে এভাবে অপমান করতে পারেন না। শ্রী সঞ্জয় বোস সমাজের একজন প্রতিষ্ঠিত এবং সম্মানীয় ব্যক্তি। ওনার নামে এরকম কুৎসা করলে আমি মানহানির মামলা করব। মাই লর্ড, সমাজের গণ্যমান্য এরকম একটা ব্যক্তিকে এইভাবে অপমান করার পেছনে নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ আছে। তাই আমি আদালতকে বলবো এই বিষয়ে একটু নজর দেওয়া হোক। ইওর অনার, আমার মক্কেলকে তো কথাই বলতে দেওয়া হচ্ছে না। উনি যদি ওনার কথাটা না বলতে পারেন তাহলে আদালতের সামনে সত্যিটা উদ্ঘাটন হবে কি করে? অবজেকশন সাসপেন্ড। থ্যাংক ইউ ম্যাডাম। সুনন্দ দাস, আপনি আনন্দ দাসের কে? তিনি কোথায় ছিলেন বা কোথায় আছেন সে সম্বন্ধে কিছু বলুন। ইওর অনার, আনন্দ দাস বলে যে একজন ব্যক্তি এই পৃথিবীতে ছিলেন তার সাক্ষ্য এবং প্রমাণ দুটোই আমি দেব। এক ছেলের অন্যায়ের জন্য আরেক ছেলে দিনের পর দিন শাস্তি পাবে, সেটা আমি মা হয়ে কি করে সহ্য করবো? আমি সহ্য করতে পারিনি, আমি পারিনি। আর এই জন্যই ওকে আমি ত্যায্যপুত্র করতে বাধ্য হয়েছিলাম। তারপর অনেকগুলো বছর কেটে গেল হুজুর, হঠাৎ আনন্দের সঙ্গে সুনন্দ দেখা হলো। সুনন্দকে বিশ্বাস করে বসে। সে ভেবেছিল হয়তো আনন্দ বদলে গেছে, হয়তো অন্যরকম হয়ে গেছে। তাই থেকে সে বাড়ি নিয়ে আসতে চেয়েছিল। বাড়ি আসার জন্য তারা দুজনে রওনা হয়েছিল। কিন্তু আনন্দ তো বদলায়নি হুজুর, সে আগের মতোই বদমাইশ ছিল। সে সুনন্দকে মেরে সুনন্দর কাগজপত্র সমস্ত কিছু কেড়ে নিয়ে রাস্তার ধারে ফেলে গিয়েছিল। কিন্তু খুনিরা আনন্দকে সুনন্দ মনে করে মেরে ফেলে দিয়েছিল হুজুর, মেরে ফেলে দিয়েছিল।
আর এই সুনন্দর কাগজপত্র সমস্ত ছিল বলে আনন্দকে সুনন্দ মনে করে বাড়িতে দিয়ে গেল ডেড বডিটা। অবজেকশন মাই লর্ড। মন গড়া কাহিনী বলছে। কোর্ট আমাদের তথ্যে বিশ্বাস করে। আনন্দ দাস নামে যদি কেউ ছিল তাহলে আনন্দ দাসের বার্থ সার্টিফিকেট আদালতে জমা দেওয়ার জন্য আমি আর্জি জানাচ্ছি। অবজেকশন ইওর অনার। আমার সিনিয়র কলিগ বোধহয় ভুলে যাচ্ছেন যে আমরা যেই সময়ের কথা বলছি সেই সময় কি সত্যি সবার বার্থ সার্টিফিকেট থাকতো, তাও আবার বাংলার একটা প্রত্যন্ত গ্রামে। অবজেকশন সাসপেন্ড। ঠিক আছে, তাহলে ছবি বা অন্য কিছু দিন। আনন্দ দাস বলে একটা লোক ছিল, তার কোনো প্রমাণ তো থাকবে। আরে আপনার আরেকটা ছেলে ছিল, তার কোনো প্রমাণ নেই আপনার কাছে? আশ্চর্য। মাই লর্ড, এই মহিলা মিথ্যে কথা বলছেন। আমার মক্কেলকে ফাঁসানোর জন্য নোংরা খেলা খেলছে। অবজেকশন মিল। অবজেকশন ওভাররুলড। মা মা প্লিজ দরজাটা খোলো, এরকম করো না মা। মা দরজা খোলো। মা দেখো আমাদের কথাটা তুমি শোনো, তুমি দরজা না খোলো তাহলে আমরা বলবো কি করে? মা শোনো আমাদের কথাটা। মা যে চাই বলুক আমি যাবো না, আমি যাবো না, আমি তোমার কাছ থেকে যাবো না। ঠাকুর 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 তুমি জানো আমি কখনো অন্যায় পথে চলি না। তুমি জানো আমি কখনো অন্যায়কে সাপোর্ট করি না। তুমি জানো আমি সবসময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি। আমি যদি একটু ভালো কাজ করে থাকি ঠাকুর, তাহলে আমার ছেলেটাকে ছেড়ে দাও। আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো। মা মা প্লিজ এরকম করো না। তুমি তো আমার লক্ষ্মী মা। তুমি এভাবে অবুঝের মতো ব্যবহার করলে কিভাবে হবে বলো তো মা? মা প্লিজ দরজা খোলো। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমরা আসার আগে মাকে এই খবরটা দিল কে? এক্স্যাক্টলি। আমরা তো ভেবেছিলাম এখানে আসার পর ভালো করে বুঝিয়ে সবটা বলবো, তাহলে বললো কে? আমি বলেছি। ছোট পিসান, তুমি তুমি এতটা ইনসেনসিটিভ জাস্ট ভাবতে পারছি না। বড় বৌদি এই খবরটা শোনার পর যে এরকম কাণ্ড করে বসবে, আসলে বড় বৌদি এতটা অস্থির হয়ে পড়বে আমি বুঝতে। তাই সেই অস্থিরতা বাড়ানোর জন্য আগে থেকে বড় বৌদিকে খবর দিয়ে দিয়েছে, তাই তো? না পিউ, আমি অনির অ্যারেস্টের কথাটা শুনে না কিরকম হয়ে গেছিলাম, তাই না বুঝতে পেরে। কোনটা বোঝনি তুমি? যে বড় বৌদি এই খবরটা পাওয়ার পর অস্থির হয়ে উঠবে? উমারা আসার পর বুঝিয়ে বললে হতো না? বলছি তো আমি না বুঝেই। মিথ্যে কথা বলছো তুমি। তুমি জানতে যে বড় বৌদি এই অনির অ্যারেস্টের খবর পাওয়ার পর অস্থির হয়ে উঠবে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজা উপভোগ করতে পারবে, তাই তো? ছি তাপস, ছি। একটা মানুষকে কষ্ট দিয়ে তুমি মজা নাও। তোমার বাবার প্রতি যখন অন্যায় হয়েছিল তুমি চুপ করতে থাকতে পেরেছো? লড়েছো তো, নিজের কর্তব্য পালন করেছো তো। তাহলে আমিও তো তাই করবো না? আমার ছেলে কিছু অন্যায় ভাবে ধরে নিয়েছে, কি ও করেছে সেটা আমার জানার দরকার। কিসের শাস্তি ওকে দেওয়া হচ্ছে সেটা আমার জানার দরকার। আমি ওকে ছেড়ে দিতে পারি না, আমাকে আমার কাজটা করতে হবে, আমাকে ওর পাশে দাঁড়াতে হবে। তোরা কেউ থাকিস বা না থাকিস, আমাকে আমার ছেলের পাশে থাকতে হবে। অভি, এবার তুই ডিসাইড কর, তুই কি করবি? এখানে দাঁড়িয়ে থাকবি, বাড়ির ছেলের কর্তব্য পালন করবি, দাদার প্রতি তোর কর্তব্য পালন করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবি, না এটা ভাববি যে ওর ভাগ্যের দোষ, তাই ও জেলে বন্দী হয়েছে, তাই ওখানে থাক। তোর উপর ছেড়ে দিবি। বড় বৌদি, বৌদি দেখ আমি মা, তবু আমি বলছি
নিশ্চয়ই অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে। যে অন্যায় করেছে সে অন্যায় শাস্তি ওকে পেতে হবে সেটা আমি জানি। আমি ওকে অনেক বুঝিয়েছি। আমি তো আগে থেকেই জানতাম না যে অন্যায় করছে। আমি ওকে বোঝাবার চেষ্টা করেছি। আমি কেন? ঈশিতা কম বুঝিয়েছে ওকে? শুনে নিও, কারোর কথা শুনে নিও। অদ্ভুত একটা নেশার মধ্যে ঢুকে গেছিল। আরো ক্ষমতা, আরো টাকা। আমি ভাবতাম যে ব্যবসা করতে গিয়ে হয়তো কিছু ভুলভাল কাজ করছে। বুঝিয়ে সুঝিয়ে ওকে আবার ঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবো। ওর প্রপার গাইডেন্স দরকার। তাই বারবার ওকে বলতাম, যা করবি বাবার সঙ্গে কথা বল, কোনো ভুল করিস না, বাবার সঙ্গে আলোচনা কর। কিন্তু কোথাও একটা বুঝতে পারতাম যে আমার ছেলেটা কেমন অচেনা হয়ে যাচ্ছে, কেমন দূরে সরে যাচ্ছে। এটা বুঝতে পারিনি যে এতখানি অন্যায়ের পথে চলে যাচ্ছে যে ওকে পুলিশ অ্যারেস্ট করবে। জানি মা। মা, মিষ্টি বৌদি ঠিক আছে তো? ঠিক আছে। ইনফ্যাক্ট ও যথেষ্ট শক্ত আছে, বুদ্ধিমতী মেয়ে। অনেক আগে থেকেই বুঝেছিল অনেক ভুল পথে যাচ্ছে। এই পথে চললে পরিণাম কি হবে ও বুঝতে পেরেছিল। বারবার তোর দাদাকেও সচেতন করেছে, কিন্তু অনেক কিছু শুনেনি। না, আমি এটা বলছি না যে ঈশিতা ওর অন্যায়টা মুখ বুঝে মেনে নিয়েছে। ঈশিতা একসময় রিয়াক্ট করেছে। ঈশিতা অনেকে ছেড়ে চলে যেতেও চেয়েছে এই অন্যায়ের জন্য। কিন্তু যখন আমি ওকে বুঝিয়েছি যে তুমি ওকে ছেড়ে গেলে ওর লাইফটা আরো বেশি স্ক্যাটার্ড হয়ে যাবে, তুমি ওকে ছেড়ে যেও না, ও কিন্তু চায়নি। আমার কথা মেনে ও অন্যের কাছে থেকেছে। ও অনেকে আবারও সুযোগ দিয়েছে যাতে ও নিজের ভুলটা শুধরে নেয়, কিন্তু অনেক সেটা করেনি। আমি সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি একটা কথা ভেবে, অ্যাপার্ট ফ্রম এভরিথিং অনেক একজন বাবা। ও একবারের জন্য ওই বাচ্চা মেয়েটার কথা ভাবলো না যে তুই আমাকে একটা কথা বল, ওই যে ছোট্ট মিষ্টি আজকে অত দূরে হস্টেলে একা একা রয়েছে, ও আজকে সবার কাছে কি বলবে? আমার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। ডোন্ট ইউ থিংক দ্যাট ও এটা বলবে? অনেকবার ভেবে দেখলো না যে ওর মেয়ের কি ভবিষ্যৎ ওই তৈরি করছে? বাদ দে, তুই বাকি সব কথা বাদ দে, বাড়ির সবার কথা, আমার কথা, বাবার কথা, তোর কথা, ঈশিতার কথাও বাদ দে। মিষ্টি, মিষ্টি ওর সন্তান, ওর রেসপন্সিবিলিটি। কি দিচ্ছে ওকে? কিসের উপর তৈরি করছে ওর ভবিষ্যৎ? ভেবে দেখছে না? কারোর কথা ভাবলো না, এত স্বার্থপর হয়ে গেছে আমার ছেলে। না, আমি তো এরকম শিক্ষা দিইনি। আমি তো আমার ছেলেদের কখনো অন্যায়ের পথে চলতে শেখাইনি। তাহলে কেন ও স্বার্থপরের মতো আছে, শুধু নিজের কথা ভাবছে বলতো? কাল যেভাবেই হোক ওর জামিনের একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। হ্যাঁ মা, সেটা তো অবশ্যই। মা, আমি রুদ্রর সাথে কথা বলেছি। রুদ্রই দাদা ভাইয়ের হয়ে কেসটা লড়বে। তুমি চিন্তা করো না মা, দাদা ভাইকে আমরা ফিরিয়ে আনবই। ঠাকুর করেন যেন সব ঠিকঠাক হয়ে যায়।
ওমা না করো।